সরকার যদি উদ্যোগ গ্রহণ করত, গত ৬ মাসের মধ্যেই এই বিদ্যুতের একটা বড় ধরনের সমস্যা সমাধানের দিক নির্দেশনা দিতে পারত। কিন্তু তাদের ঘাটটা তো এমন দিকে ঘোরানো, এমন টাইট ভাবে ঘাটটা বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর দিকে ঘোরানো, সেই ঘাটটাকে আমরা জনগণের দিকে ঘোরাতেই পারি। জ্বালানি বিদ্যুৎ খাতে তারা যেটা করতে পারতো গত ৬ মাসে, খুবই ভালোভাবে করতে পারতো। তার মধ্যে একটা হচ্ছে, মুশাহিদে বলেছেন ভোলার গ্যাসের কথা। ভোলায় একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশের বাপেক্স। সেই ভোলার গ্যাস ক্ষেত্র এখন পর্যন্ত সেটা অব্যবহৃত আছে, সেটা কোনো ব্যবহার হচ্ছে না। ঠিক সেই গ্যাস যদি বাংলাদেশের জাতীয় সিস্টেমের মধ্যে আসে, তাহলে কিন্তু গ্যাসের যে সরবরাহ সেটা অনেক গুণ বাড়ে। কিন্তু এটা বাড়লে তো একটা অসুবিধা, এলএনজি আমদানির তো একটা যৌক্তিকতা তখন চলে যায়। আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, গ্যাস কূপ, যেটা নিয়ে আওয়ামী লীগ আমলে অনেক অনিয়ম হয়েছে, সেই গ্যাস কূপগুলো মেরামত নবায়ন করা দরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো নবায়ন এবং মেরামত করা দরকার। সেটার দিকে সরকার এই গত ৬ মাসে কোনো মনোযোগ দেয় না। গত ৬ মাসে সরকারের জন্য খুব সহজ একটা কাজ ছিল যে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সেটা যে ধরনের বাধা বিপত্তি আছে এখন, তার মধ্যে একটা বড় বাধা হচ্ছে এই বিভিন্ন ধরনের শুল্ক। চিন্তা করেন, বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য কোনো জিনিসপত্র যদি বিদেশ থেকে আসে, তাহলে তাকে কোনো শুল্ক দিতে হয়, কিন্তু নবায়নযোগ্য জ্বালানির জন্য যদি জিনিসপত্র আসে তাকে শুল্ক দিতে হয়। এই নির্বাচিত সরকার এসে বাজেট বক্তৃতার মধ্যে তারা বললেন যে হ্যাঁ, শুল্ক দিতে হবে না, কিন্তু এমন সব শর্ত দিলেন তাতে এই নবায়নযোগ্য জ্বালানি মোটেই শুল্ক মুক্ত হবে। প্রথমে এই সরকারের উচিত ছিল ভোলার গ্যাস ব্যবহার করা, নবায়ন এবং করা, মেরামত করা, এবং পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি যেন খুব দ্রুত গতিতে সম্প্রসারিত হয় সেটার ব্যবস্থা করা। এগুলো কোনোটাই কিন্তু এই সরকার করেনি। আপনারা এই তথ্যটা আপনাদের মাথায় রাখতে হবে যে ভিয়েতনাম ১ বছরের মধ্যে, এই যে সাম্প্রতিক ইতিহাসে ভিয়েতনাম ১ বছরের মধ্যে ১১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, নবায়নযোগ্য জ্বালানি, সোলার বিদ্যুৎ। যে সৌর বিদ্যুৎ আমাদের জন্য অসীম সম্ভাবনা দেয়, সেটা ভিয়েতনাম ১ বছরের মধ্যে ১১,০০০ মেগাওয়াট করেছে। ১১,০০০ মেগাওয়াট মানে কি? ১১,০০০ মেগাওয়াট মানে হচ্ছে আমাদের যে পরিমাণ চাহিদা এখন বিদ্যুতের, তার প্রায় ৭০ থেকে ৮০ ভাগ। তার মানে সরকার যদি উদ্যোগ গ্রহণ করত, গত ৬ মাসের মধ্যেই এই বিদ্যুতের একটা বড় ধরনের সমস্যা সমাধানের দিক নির্দেশনা দিতে পারত। কিন্তু সরকার সেদিকে যায় না গিয়ে কিভাবে বিদ্যুৎ কোম্পানি বিতরণ করবে বেসরকারিদের হাতে, কিভাবে কয়লা উত্তোলন ফুলবাড়িতে একটা ধ্বংসযজ্ঞ করবে, কিভাবে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির পথে আরো নতুন বাধা তৈরি হবে, এই সমস্ত কাজগুলি করেছে। এবং মোটামুটি বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে যে সমস্যা সমাধানের বাস্তব পদক্ষেপ গ্রহণ না করে কিছু কোম্পানি, দেশি বিদেশি কিছু গোষ্ঠীর স্বার্থ এবং মুনাফা বৃদ্ধির জন্য তারা উদ্যোগ নিয়েছে। সেই জন্য এই যে ফুলবাড়ি নিয়ে কথা, এটাও হচ্ছে বৈশ্বিক একটা টাউট গোষ্ঠীকে সমর্থন দেওয়া, তাদের শেয়ার বাজারে বাড়ানো, তাদের মুনাফা বৃদ্ধির জন্য একটা ভূমিকা পালন করা। আমি জানি না আমির খসরু মাহমুদ চৌধুরীর এখানে ভূমিকা কি। প্রধানমন্ত্রী তারেক কয়েকদিন আগে বলেছেন যে আপনারা বিকল্প দেন, আমরা ব্যবস্থা করছি। তো এই বিকল্প দেন, এই কথাটা যে আমরা কত বছর ধরে শুনছি তার কোনো হিসাব না। প্রত্যেকটা সরকারের সময়, এই যখন খালেদা জিয়া সরকার ছিলেন তখন শুনেছি, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের সময় শুনেছি, তারপর আওয়ামী লীগ সরকারের সময় তো প্রায়ই শুনলাম বিকল্প দেন। আমরা কিন্তু বহুবার বিকল্প বলেছি, কিন্তু তাদের ঘাটটা তো এমন দিকে ঘোরানো, এমন টাইট ভাবে ঘাটটা বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর দিকে ঘোরানো, সেই ঘাটটাকে আমরা জনগণের দিকে ঘোরাতেই পারি। ঘাটটা যদি জনগণের দিকে ঘুরতো, তাহলে তারা কিন্তু এই সমাধানের জায়গাগুলি দেখত। আমরা ২০১৭ সালে অনেক ধরনের প্রস্তাব বিভিন্ন সময়ে খণ্ড খণ্ডভাবে দেওয়ার পরে ২০১৭ সালে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি থেকে একটা পূর্ণাঙ্গ সরকারের যে মহাপরিকল্পনা ২০১০ সালে করা হয়েছিল। মহাপরিকল্পনা কি ছিল? মহাপরিকল্পনাটা ছিল বেশি বেশি এলএনজি আমদানি করতে হবে, বেশি বেশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, বিদেশি কোম্পানি আনতে হবে, ঋণ আনতে হবে, এগুলো। এবং তার ফলাফল কি? তার ফলাফল হচ্ছে সুন্দরবন বিনাশ, তার ফলাফল হচ্ছে বাংলাদেশে ঋণগ্রস্ততা বৃদ্ধি পাওয়া,